দেখুন, নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এখন আজকে তো অনুষ্ঠান আপনারা দেখবেন, কিন্তু প্রথম যদি আমি আজকে জিজ্ঞেস করি আপনাদেরকে, যারা এখন প্রোগ্রাম দেখছেন, যে আপনারা কখনো জীবিত মৃত মানুষ দেখেছেন? তো এক কথায় সবাই রেড়ে করে উঠবে এই কথা শুনে যে কোনো একজন মানুষ জীবিত, আবার সেই মানুষটাই মৃত হয় কি কখনো? দেখুন, ইডিওমেটিক্যালি যদি আমি দেখতে চাই, তাহলে এই জিনিসটা অসম্ভব ব্যাপার যে একজন জীবিত মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ তিনি আবার মৃত মানুষ হতে পারে কখনো। আপনারা সবাই বলবেন, আমিও বলবো আপাতভাবে দেখে যে না, এটা সম্ভব নয়। আজকে যদি এবার বলি যে আজকে প্রোগ্রাম হচ্ছে সেই জীবিত মৃত মানুষগুলোকে নিয়ে, তাহলে আপনি বলবেন যে যে মারা গেছে তাকে নিয়ে চিকিৎসা শাস্ত্র কি করবে, তাকে নিয়ে আয়ুর্বেদ কি বলবে, তাকে নিয়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কি করবে, কি ক্ষমতায় জীবিত মৃত মানুষকে নিয়ে কথা বলা। কিন্তু মাথায় রাখবেন যে মৃতর আগে একটা জীবিত শব্দ আছে, অর্থাৎ যে মানুষটি প্রায় মরার মতোই রয়েছেন, মারা যাওয়ার মতোই অবস্থায় রয়েছেন, কিন্তু তিনি এখনো জীবিত রয়েছেন। অর্থাৎ তার শ্বাস চলছে, তার হৃৎপিণ্ড কাজ করছে, তার বডি অর্গান কাজ করছে, বাট হি অর শি ইজ বিং লুকিং লাইক ডেথ। কাদের কথা বলছি? চট করে ধারণায় আসবে না কারোর যে যে মানুষগুলো জীবিত রয়েছে, দে হ্যাভ লাইফ, দে হ্যাভ স্টিল হার্টবিট, দেয়ার ব্রিদিং ইজ গোয়িং অন, মানুষগুলো মৃত। এই মানুষগুলো তারাই যাদের প্যারালাইজড হয়েছে, যারা দোজ হু আর দ্য প্যারালাইজড পেশেন্ট। যাদের বাড়িতে প্যারালাইজড পেশেন্ট রয়েছে তারা ছাড়া আমার এই জীবিত মৃত এই শব্দটার ব্যাখ্যা সাধারণ মানুষ বুঝতে পারবেন না। আমি হাতজোড় করে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে না বোঝাটাই বেটার, খুব বেশি বুঝতে গেলে বিপদ। কিন্তু তাদের কথা আমরা বলি যে যারা কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর জীবিত রয়েছেন, কিন্তু তারা মৃতের মতো অবস্থায় রয়েছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানুষ বুঝতে পারবেন। আপনারা জানবেন একটা সময়কার সাংসদ, কংগ্রেস নেতা, ভারতবর্ষের তাবড় রাজনীতিক ব্যক্তিত্বদের যদি বাছা হয় তাহলে একজনের নাম আসবে। বলতে পারবেন কে? জীবনের দীর্ঘদিন যিনি জীবিত ছিলেন বাট মৃতের মতো বিছানায় পড়েছিলেন, তিনি হচ্ছেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। আই এম টকিং অ্যাবাউট দ্য কংগ্রেস লিডার প্রিয়রঞ্জন দাস মুন্সি। তার কি অবস্থা ছিল যারা আপনারা জানেন তারা জানেন, যারা জানেন না একটু সার্চ করলে, এখন তো সবার কাছে গুগল বুক আছে, দেখে নিতে পারেন। এরকম বহু মানুষ আপনাদের বাড়িতেও আছে। কেন প্যারালাইজড হয়? প্যারালাইজের কি ট্রিটমেন্ট আছে, আদতে ট্রিটমেন্ট আছে কিনা, আয়ুর্বেদ কি বলছে, ইত্যাদি নিয়েই আজকে আমরা জানবো। আজকে আমাদের সঙ্গে সিএমডি স্যার রয়েছেন, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ডক্টর বিনোদ শর্মা। স্বাগত জানাবো ডক্টর শর্মাকে অনুষ্ঠানে। ডক্টর শর্মা, আপনার অবজারভেশনে, আপনার ট্রিটমেন্ট লাইফে, আপনি যে কদিন ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন, এরকম পেশেন্ট নিশ্চিতভাবে পেয়েছেন। আমার প্রশ্ন সেটা নয় কজন পেয়েছেন বা তারা কেমন আছেন সেটা প্রশ্ন নয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ফ্যামিলি মেম্বার, তাদের পরিবারের মানুষের কি অবস্থা হয়, কি ফিল করেছেন, কি দেখেছেন? দেখুন, আমি আজকেই মেছেদা চেম্বারে ছিলাম, সেখানে 2টো পেশেন্ট পেলাম, প্যারালাইসিস পেশেন্ট। যে পেশেন্টটা কিন্তু সিঁড়ি থেকে উঠতে পারলো না, হুইল চেয়ারে এসেছিলো, আমাকে নিচে নেবে চেম্বারের মধ্যে পেশেন্ট দেখতে হলো। এবার সেখান থেকে একটা পেশেন্ট কিন্তু এটাও এসেছিলো, যে পুরনো পেশেন্ট দেখাতে এসেছিলো, সেই পেশেন্ট কিন্তু আজ থেকে 3 মাস আগে যখন আসে, সেই পেশেন্ট কিন্তু হুইল চেয়ারের মধ্যে এসেছিলো, সে কিন্তু আজকে উনি সিঁড়ি থেকে উঠেছে। তো এটা আমার জন্য একটা খুব বড় একটা উদাহরণ ছিল। তো যখন পেশেন্ট আসে, তো পেশেন্টকে যখন আমি বলি কি দেখুন, আপনার যে মনে, আপনার যে কনফিডেন্স লেভেলটা যে আপনি হারিয়ে ফেলছেন, এটা হারিয়ে ফেলবেন না। কারণটা হচ্ছে কি দেখুন, আপনার সামনে একটা রুগী রয়েছে, আপনি তাকেই জিজ্ঞেস করুন
কি উনি কী অবস্থায় এসেছিলেন আর আজকে কী অবস্থায় উনি রয়েছেন। তো দেখুন, আপনি যে বললেন না কি ফ্যামিলি, বাড়ির লোকের উপরে কী রকমের কী ইফেক্টটা পড়ে। তো একটা যে পেশেন্ট যে ভালো হলো, তার মানে মিসেস উনি বলছেন কি আমার কর্তা যা আমাকে পরিশ্রম করতে হয় ওনার পিছনে, যা খাটতে হয়, ইনফ্যাক্ট আমি নিজে অসুস্থ হয়ে গেছি অলরেডি। উনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, মানে হাঁটু ব্যথা নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন, তার মধ্যে ওনাকে করতে হচ্ছে। আর বাড়িতে কেউ ছেলে মেয়ে কেউ নেই, একটাই মেয়ে, সে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। তো ভাবুন, ওই অত বড় বাড়ির মধ্যে বাড়িটাকে সামলাবে না, হাজব্যান্ডকে সামলাবে না, উনি নিজেকে সামলাবে। ইনফ্যাক্ট পেশেন্ট এখানে কী হয়, পেশেন্ট মনের মধ্যে একটা কথা চলে যায় কি বাবা চলে যাওয়াটা ভালো। কিন্তু প্রোগ্রাম হওয়ার আগেই দেবাশিস খুব একটা সুন্দর একটা কথা বললেন কি মৃত্যু শরীরকে বা মৃত্যু জিনিসকে আয়ুর্বেদ কী করবে, সেটাকে কী নিয়ে ট্রিটমেন্ট করবে। তো আমি এই জায়গা থেকে স্টার্ট করব। কারণটা হচ্ছে ঠিক সঠিক জায়গায় উনি ধরেছেন, সেটা হচ্ছে কি আমাদের যদি আমি সরল ভাষা যদি বোঝাই, ঠিক না, বাকি তো আপনার কাছে গুগল বাবা রয়েছে, এখন সব কিছু আপনি সার্চ করে দেখতে পারেন। তো একদম সিম্পল সরল ভাষা যদি বোঝাই, আমাদের শরীরের মধ্যে যে ব্রেন আছে না, এটা হচ্ছে ট্রান্সফরমার। এখান থেকে যে সেলগুলো আছে না, এই সেলগুলো ড্যামেজ হয়ে যায়, মানে এগুলো মরে যায়। আর আমরা ওই ড্যামেজ মানে মরে যাওয়ার সেল উপরেই আমরা কিন্তু ওয়ার্ক করি। আজকে যে প্যারালাইসিস পেশেন্ট আছে, কেউ হয়তো 10 বছর, কেউ হয়তো 20 বছর ধরে রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কী ওষুধ খাচ্ছে, সেই প্রেশারের ওষুধ খাচ্ছে, যাতে ওনার এই প্রবলেমটা আবার না হয়, প্রেশারটা ফ্লাকচুয়েট না করে। কিন্তু যে সেলগুলো ড্যামেজ হয়ে গেল বা সেই সেলগুলো যে মরে গেল, সেখানে কিন্তু তারা কোনো রকম ট্রিটমেন্ট করছে না। কারণটা কি, এদের কাছে কোনো চিকিৎসাই নেই কি এই ড্যামেজ সেলগুলোকে ভালো করতে পারে। লাস্টে ওরা আপনাকে বলবে সার্জারি করতে। তো ওপেন ব্রেন সার্জারি করাটা কতটা টাফ আমাকে আর বলতে হবে না, 90% রোগী কিন্তু ওখানে মারা যায়, ঠিক না। তো আমি আপনাকে বলবো, এইরকম যে প্যারালাইসিস পেশেন্টগুলো রয়েছে, তাদেরকে চিকিৎসা করার আগে আপনি একটা শুধু কাজ করবেন, একটা ভোল্টেজ চেক করা যন্ত্রটা নিয়ে আসবেন, ঠিক না। আপনি কোনো ইলেকট্রিক দোকান থেকে বা আপনার বাড়িতে যদি ইঞ্জিনিয়ার যদি কেউ থাকে, ভোল্টেজ চেক করার যন্ত্রটা নিয়ে আসবেন। ওনাকে শুধু চেক করবেন ওনার ভোল্টেজ জিরো আছে কি। আজকে শরীরের মধ্যে আমরা অনেক রকম চিকিৎসা করি, ঠিক না। তো ভোল্টেজ যদি আমরা জিরো না করতে পারি, কোনো ডাক্তার কিন্তু আপনাকে ভালো করতেই পারবে না। তো ফার্স্ট আমাদের টার্গেটে থাকে কি মানুষের শরীরের মধ্যে ভোল্টেজটাকে জিরো করা। ভোল্টেজকে জিরো করতে গেলে কি করতে হবে, ডক্টর বি শর্মার কাছে আসতে হবে না, আপনি বাড়িতে বসেও করতে পারবেন। তো আমার প্রোগ্রামগুলো যারা দেখে না, তারা খুব মন দিয়ে দেখে। কেন কি পেশেন্টগুলো যখন চেম্বারের মধ্যে আসে, তারা আমি কিভাবে ডিটক্সিফিকেশন করতে হয়, বাড়িতে বসে কি করে আমি নিজের শরীরকে টক্সিনগুলোকে বার করব, হ্যাঁ, কী করে আমি ভোল্টেজকে জিরো করব। তো এই যে কথাগুলো তারা যখন বলে না, তখন ভালো লাগে যে সত্যি তারা কিন্তু ওয়াচ করে প্রোগ্রামটা। আর তারা এটাও বলে কি ডাক্তার আমার কিন্তু আমি ভালো আছি, সেই সমস্যা নেই, কিন্তু আমি অন্য সমস্যা নিয়ে এসেছি, ঠিক না। তো ঠিক ওই রকমই এই ভোল্টেজকে জিরো করার কাজটা হচ্ছে প্যারালাইসিস রোগীকে সব থেকে নাম্বার 1। তো বাড়িতে যারা আপনারা ভেলোর যাচ্ছেন, আপনি কথাতে হায়দ্রাবাদ চলে যাচ্ছেন, ব্যাঙ্গালোর যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন রুগীকে, কিন্তু ভালো করতে পারছেন না। আলটিমেটলি তারা ডায়াগনোসিস করছে, তারা সমস্ত রিপোর্ট করছে, গাদা টাকা নিচ্ছে, কিন্তু আলটিমেটলি রুগী কিন্তু ভালো করতে পারছে না। লাস্টে ওরা বলছে আপনি নিজের কিছু হবে না। তাহলে আপনি কি ওখানে ঘুরতে গিয়েছিলেন যখন ভালোই হলো না? শরীরকে ভোল্টেজ করার জন্যে আপনাকে কিছু করতে হবে না, শুধু একটা মাঠ লাগবে, ঠিক না, কাঁচা রাস্তা লাগবে। পিচ করার আপনার যে জমিটা রয়েছে সেটা আমার লাগবে না। যে কোনো মাঠের মধ্যে গিয়ে রুগীকে বসিয়ে দিন। হুইল চেয়ারে নিয়ে যাচ্ছেন, তো আপনি তো আমাকে দেখাতে গেলে তো অ্যাম্বুলেন্সের মধ্যে আসছেন, যান না, একটু কষ্ট করুন না, ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই বা যেইভাবে হোক রুগীকে একটু মাঠে নিয়ে যান না। 1 ঘন্টা মাঠের মধ্যে বসিয়ে দিন চটিটা খুলে, আর ওই যন্ত্র দিয়ে আবার চেক করুন না ভোল্টেজ কিন্তু 1 ঘন্টা পর জিরো হয়ে গেছে কি না, মাত্র 15 মিনিটের পরে কিন্তু ভোল্টেজ জিরো হয়ে যাবে। 15 মিনিটসের পর ওনা কিন্তু ভোল্টেজ কিন্তু জিরো হয়ে গেল, তারপর আপনি চিকিৎসাটা করান। তো এটা আমার প্রথম স্টেপ আছে। যে প্যারালাইসিস রুগীরা রয়েছে তারা চান কি আমি নিজের আবার হাঁটবো,
আবার দাঁড়াবো, আবার সব কিছু করবো। আপনার মনে জোর অনেক, আপনার কাছে বিশাল সব কিছু আছে, কিন্তু শরীর আপনার সাথ দিচ্ছে না। আপনি চাইলেও কিন্তু আপনি ওই জায়গাটা পৌঁছতে পারছেন না। কারণটা হচ্ছে আপনার শরীর সাথ দিচ্ছে না। তো শরীরকে সাথ দেবার জন্যে আপনাকে আমি কিছু আজকে কথাগুলো বলবো, সেই কথাগুলো মেনে চলুন। আগামী দিন আপনার যে মনে যে জোরটা আসবে না, আমি মানবো 100% যদি না হয় 90% আমি ঠিক করে দেখাবোই। তো এইরকম প্যারালাইসিস রুগীকে আমি বলবো, যারা মরে গেছে, মানে যে সেলগুলো মরে গেছে, সেই সেলগুলোকে জীবিত করার কাজ হচ্ছে এনবিবি, সেই জীবিত করার কাজ হচ্ছে আয়ুর্বেদ। সেখানে অনেক এরকম আমাদের কাছে পদ্ধতি আছে যেখানে পেশেন্ট রুগী নর্মালভাবে কিন্তু হাঁটতে পারে। তো আজ থেকে আমি বলবো, যে প্যারালাইসিস রুগী রয়েছে, যে বাড়িতে বসে আছে 5 থেকে 7 বছর ধরে, তার বেশি আছে, তারা কিন্তু এটা ভাববেন না যে আমি কোনো দিন দাঁড়াতে পারবো না, আমি হাঁটতে পারবো না। আপনি সব থেকে আগে যন্ত্রটা নিয়ে এসে নিজেকে চেক করুন আপনার ভোল্টেজটা কেমন আছে। যদি আমার কথায় যদি না মিলে, আপনি প্রোগ্রামটা আর কোনো দিন দেখবেন না, বন্ধ করে দেবেন। ঠিক আছে? তো ভোল্টেজকে জিরো করতে গেলে কি বললাম, মাঠে বসতে হবে চটিটা খুলে। তখন আপনি 15 মিনিট শুধু আপনি আর্থিন নেবেন। আপনি আর্থিনটা নিলেই আপনার কিন্তু ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যাবে। তো এটা হলো নাম্বার 1 পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেক, দেখুন আপনি গাদা গাদা ওষুধ খাওয়াচ্ছেন, পেশেন্ট এখানে কি হয়, একটা মেন্টালিটি একটা ডিস্টার্ব হয়ে যায়। এই যে উনি বললেন না কি আমার কর্তারা আমাকে সব কিছু দেখতে হয়, কত আমি দেখব। তো এই কারণের জন্য কী হয়, ওরা একটা ডিস্টার্বেন্স হয়ে যায়। তো একটা থেরাপি আছে, যে মানুষরা প্রেম করে তার দেখবেন একটা আলাদা একটা পাওয়ার আছে। আপনি একটা সাধারণ মানুষকে যদি বলবেন না কি এখান থেকে ঝাঁপ মারো, তো ও কিন্তু মারতে পারবে না। কিন্তু প্রেমের মধ্যে পড়ে গেলে ওর কিন্তু, কিছুদিন আগে নিউজে দেখাচ্ছিল কি ওনার ওয়াইফ সমুদ্রের মধ্যে পড়ে যায়, আর হাজব্যান্ড কিন্তু সাঁতার কাটতে পারে না, কিন্তু সেই টানে আমার বউ কিন্তু ডুবে যাচ্ছে, সেই বাঁচানোর জন্যে উনি কিন্তু ঝাঁপ দিলেন। তো এই যে টানটা না, তো এই টানটা লাগবে। একটা রুগী যদি সেই টান যদি নিয়ে আসে নিজের শরীরের জন্যে না, আমি বলবো সব থেকে আগে সেই রুগী ভালো হবে। তো সং ইজ এ থেরাপি, সং ইজ এ ট্রিটমেন্ট। যে মানুষরা রাত জেগে যে কাজ করেছে, আজকে 2টো রুগী আমি দেখলাম, 2টো রুগীর মধ্যেই একটা কমন প্রবলেমটা আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে তারা রেলওয়েতে কাজ করে, নাইট ডিউটি ওদেরকে করতে হবে, রাত জেগে তারা কিন্তু কাজ করে। তো আমি কি বললাম, নেচার থেকে আপনি যত দূরে যাবেন, নেচার থেকে আপনি যত দূরে যাবেন, উল্টো কাজ করবেন, আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। রাত হয়েছে ঘুমানোর জন্যে, আপনি রাত্রিবেলা জেগে কাজ করছেন, শরীর টানছে, আপনি করে যাচ্ছেন, কিন্তু যেই দিন আপনার পড়ে যাবেন, আপনি দিনের বেলাও কাজ করতে পারবেন না। তো এই ভুলটা আপনি করতে যাবেন না, রাত্রিবেলা আপনাকে ঘুমোতে হবে। এটা নাম্বার 3 পদ্ধতি ছিল আমার। তো ফার্স্ট পদ্ধতি ছিল কি আপনার শরীরকে ভোল্টেজকে জিরো করুন। সেকেন্ড পদ্ধতি ছিল যেটা হচ্ছে আপনাকে হাসি খুশি থাকতে হবে, মানে আপনাকে সং থেরাপি আপনাকে নিতে হবে, আপনাকে ভালোবাসা আপনাকে নিয়ে আসতে হবে। যে বউ আপনার কাজ করছে আপনার, তার উপরে রেগে যাবেন না। ম্যাক্সিমাম কেসের মধ্যে কি হয়, আপনি রেগে যান নিজের বউ উপরে, ঠিক আছে? এবার বুঝতে হবে সেও তো একটা মহিলা, সারা দিন ও একটা বাড়ির কাজ করছে, তার মধ্যেও আপনার সেবাও করছে, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। এবার ও যদি রেগে যায় তাহলে আপনার কি হবে, ঠিক না? তো এখানে আপনাকে একটু ভালোবাসা তৈরি করুন, যাতে সং থেরাপি এখানে আপনার কাজ করবে। আর 3 নম্বর যে আমি আপনাকে পদ্ধতিতে বললাম, সেটা হলো আপনাকে যে 3 নম্বর যে পদ্ধতিটা বললাম, সেটা হচ্ছে আপনাকে মাঠে গিয়ে বসতে না, মাটি তো বলেছিলাম, ভোল্টেজটা ফার্স্ট বলেছিলাম। আর সেকেন্ড যেটা বললাম আপনাকে সং থেরাপিটা বললাম। আর থার্ড যেটা বললাম না আপনাকে, চিন্তাটা, স্ট্রেস, ঠিক না, স্ট্রেসটাকে আপনি লো করার চেষ্টা করুন। তো এই জিনিসটা আপনি করুন। এই জিনিসটা যখনই করবেন, পেশেন্ট আমি আপনাকে বলবো কি 50% আপনি রোগ সেখানেই সারিয়ে ফেললেন। আর 50% ড্যামেজ যে সেলগুলো রয়েছে সেগুলো ঠিক করার দায়িত্ব আমার উপর ফেলে দিন, ঠিক না? চেষ্টা অবশ্যই আমরা করব। আর আগামী দিন আমি বলবো কি প্যারালাইসিস রুগী আমরা যতটা পারি কম দেখার চেষ্টা করব। রাত থেকে আমার মনে হয় রুগীরা যদি এই জিনিসটা যদি নিজে বাড়িতে করতে চালু করে, আর তাদের যে বাড়ির লোক রয়েছে তারা কিন্তু আর অসুস্থ হবে না। একদম। আসুন, এবার আপনাদের ফোন নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যারা রয়েছেন ফোনে, ফোন করুন আমাদের এবং গাইডলাইনগুলোকে মেনটেন করুন ফার্স্ট।
ফার্স্ট হচ্ছে গাইডলাইন মেনটেন্যান্স, এগুলো মেনটেন করুন। এনবিপিতে সাজেশন হচ্ছে এটাই যে অনেক সমস্ত প্রোগ্রামই কি হয়, আমার কাছে আসুন, আমার কাছে ট্রিটমেন্ট করুন, আমার কাছে দেখান। আর এই প্রোগ্রাম এই জন্য হয়, আমার কাছে আসবেন না, আপনি নিজে আগে গাইডলাইন মেনটেন করুন, তারপর বাদবাকি যে সময় যদি মনে হয় যে আপনার এখানে প্রয়োজন, তখন আপনি আসুন এনবিপিতে। এনবিপি আপনার কাছে সবসময় রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? বলছি আমি শ্যামল অধিকারী বলছি ঘাটাল থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে? বয়স 52। হ্যাঁ, বয়স 52। বয়স হ্যাঁ 52। হ্যাঁ, প্রবলেমটা কি? আমি স্ট্রোক পেশেন্ট, একদিক প্যারালাইসিস, বাঁ দিক। আচ্ছা, আপনি এখন কি বেড রিডেন, মানে বিছানায় শুয়ে? নয়, আমি হাঁটা চলা সবই করতে পারছি। আচ্ছা, তা মানে দেখ, তবে বাঁ দিকটা আমার ভারী। আচ্ছা, ভারী হয়ে আপনার আছে। দেখুন, যে স্ট্রোকটা হয়েছিল, এখন কি আপনার প্রেজেন্ট কোনো ওষুধ দিয়েছে তারা? প্রেসারের ওষুধ আমি খাচ্ছি 4-5 বছর ধরে। সেটা তো আপনি খাবেন, তুমি আগেই বলে দেন প্রেসার ওষুধ ছাড়া কোনো ওষুধ নেই। এর ছাড়া আর কোনো ওষুধ খাচ্ছেন? ডাক্তার পাল্টিছি, অনেক ওষুধ খেয়েছি, কিছু হয়নি। আমি একবার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন 1 বছর কোনো ওষুধই খাচ্ছি। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, কি ওরা ফেড আপ হয়ে যায়। রাগ করে ওষুধ খাই বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমি একটা কাজ আমি বলবো আপনাকে, দেখুন আপনার বাড়ি ঘাটালে আছে, আপনি মিস করলেন আজকে। চেম্বার সামনে আছে। আমি আজকে তো আপনার ডেট ছিল, পরে নেক্সট ডেট আমি পাবো। এরপরের ডেটটা দেবাশিস একটু পরেই বলে দেবে। হ্যাঁ। হ্যাঁ, নেক্সট ডেটটা কবে আছে? আমি যাবো। তো যেটা হচ্ছে, দেখুন আপনি প্রথম আপনার কাজ যেটা আজকে হলো কি, ভোল্টেজকে জিরো করা। ঠিক আছে, আপনার বাড়ির পাশে মাঠ আছে? মাঠ অনেক বড় মাঠ আছে। বাস, তাহলে আর লাগবে না। বড় যদি মাঠ থাকে, তাহলে সেই মাঠের মধ্যে আপনি গিয়ে 15 মিনিট বসার চেষ্টা করবেন, চটিটা খুলে। ঠিক আছে, মানে কিছু না পেতে, একদম ঘাসের উপর একদম। তখনই যখন আপনি আর্থিংটা নেবেন, আমি আপনাকে বলছি, দেখবেন 50% এই যে ভার, যে জিনিসটা হচ্ছে বলছি আমার ভার লাগছে, এটা কিন্তু চলে যাবে, ওষুধ খেতে হবে না তার জন্য। ঠিক আছে। আর সেকেন্ড যেটা বলবো, আপনি কিন্তু নিজে রাগটাকে একটু কমান, আর ঠান্ডায় মাথায় আপনি মেডিটেশন করতে চালু করুন, ধ্যান করতে চালু করুন। ঠিক, এটা আপনি করুন। আর এরপরে যে নেক্সট ডেটটা আপনি এসে দেখা করবেন, কি আপনি ওষুধ খেয়েছেন বা কী ট্রিটমেন্টটা করেছেন। কারণ হচ্ছে স্পাইনাল যে কর্ডটা রয়েছে, সেটা কিন্তু আগামী দিন এই ট্রিটমেন্টটা না করলে স্পাইনাল কর্ডে খুব বড় ইফেক্টটা করে, যেখানে রোগী কিন্তু সত্যিই একবার যদি বিছানায় যদি সহ্য হয়ে যায়, তারপর কিন্তু আর উঠতে পারে না। আপনাদের জন্য আপনার বাড়ির কাছে কি মেছেদা না হেডিয়া হবে? বুঝছেন? মেছেদা হবে। মেছেদা হলে 25 তারিখ চেম্বার রয়েছে, আপনার জন্য আগেই বলে দিলাম। এবং খুব মানে এটা খুব একটা আপনার জন্য ভালো বিষয় যে মেছেদার চেম্বারে ডক্টর শর্মাই মনে হয় থাকবেন হয়তো আগামী চেম্বারে। তো কাজেই মেছেদাতে আজকে আপনি কথা বললেন, আপনি এটা চালু করুন নিয়মটাকে, স্ট্রেস কম নেওয়া, রাত্রেবেলায় ঠিকঠাক ঘুমানো, আর হচ্ছে মেজাজটাকে ঠান্ডা করা, আর হচ্ছে একদম খোলা মাঠে সবুজ ঘাসটাকে। এখন তো বর্ষাকালও নয়, আপনার তো সবই মাঠ ব্যবহার করতে পারেন। বর্ষাকালে বলবেন যে হ্যাঁ অসুবিধা হবে, এই সেই হবে, ঠিক। কিন্তু এই পুরো শীতকাল আপনি একদম রোদে গিয়ে মাঠে বসে থাকুন, মাটিতে। আসলে বর্তমানে এই চিকিৎসা নামক ব্যবসাটির সঙ্গে এত লক্ষ কোটি টাকার টার্নওভার আছে, যে সমস্ত অ্যাডভাইসগুলো মানুষের কাছে পৌঁছয় না। লক্ষ কোটি টাকার টার্নওভার, আপনাকে ওষুধ খাওয়াতে পারলে সেই টার্নওভার বাড়বে, বিজনেস বাড়বে। পৌঁছতে দেবেই না। হ্যাঁ, পৌঁছতে দেবেই না দেবেই আপনার না। কাছে। মানে একদম মানে পলিসি করে দেবে না আপনার কাছে। তো কাজেই এই কথাগুলো যখন বলা হচ্ছে, আপনার ফলো করুন, কতটা ভালো থাকছেন সেটাও আপনি নিজে বুঝতে পারবেন। এটা তো এরকম নয় যে এরকম একটা মাঠে গিয়ে বসবেন যেটা এনবিপির কেনা মাঠ, তা তো নয় যে এই মাঠে বসতে গেলে আপনাকে ঘন্টায় 100 টাকা করে দিতে হবে, তা তো নয়। আপনার বাড়ির সামনে গিয়ে আপনি বসুন, ঘাসের সঙ্গে অ্যাটাচ করুন, আমরা সেটাই করি না। আর তারপর আগে তো রাবারের চটি ছিল, এখন সব প্লাস্টিক পলিথিনের চটি মানুষ পরে। তো কি মানুষের শরীরে সমস্যা হবে না? ভাবি না আমরা এগুলো নিয়ে। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দিদি। এই যে ডাক্তারবাবুর সাথে এই কিছু কিছু ব্যথার কতগুলো প্রবলেম আছে, এগুলো বলতাম। হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে আপনি কথা বলবেন, উনি আপনার কথা শুনতেও পাচ্ছেন। আপনি কোথা থেকে বলছেন একটু বলে আপনার প্রবলেমটা বলুন। আমি দীপালি পান্ডা, আমি খাতড়া থেকে খাতড়া থেকে কথা বলছি। বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ, খাতড়া। আচ্ছা, বাঁকুড়া খাতড়া থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার আঙ্গুলগুলো খুব মানে আঙ্গুলগুলো এক এক টাইম, মানে যখন রাস্তায় চলা হাঁটা করি তখন ডান হাতের আঙ্গুলগুলো একদম মানে ফুলে যায় 5টায়। ও। আর রাত্রিবেলাও কোনো দিন রাত্রিবেলাও মানে আঙ্গুলগুলোকে একদম দমনানো যায়নি।
আচ্ছা, সেটা কি পায়ে আঙুল না হাতে আঙুল? না, হাতের হাতে। হাতের আঙুল। তো এই সমস্যা কতদিন ধরে আছে? হ্যাঁ, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এটা হয়েছে কিছুদিন হয়েছে। আমি তবে এই ডাক্তারবাবুর এখন তো আমি দেখি অনেক কিছু জিনিস, এক্সারসাইজ, ব্যায়াম, ওগুলো আমি করি, হাঁটা চলা সবই করি। না, আপনার ব্লাড রিপোর্ট হয়েছিল, কোনো রক্ত রিপোর্ট? আর ডাক্তার রিপোর্ট একবার করেছিলাম, তাই বললো কিছু নেই। না, তো ওই রিপোর্টই আপনার করা হয়নি। আরএফ একটা করেছিলেন? না, হ্যাঁ, তো আরএফ একটা আমি রিপোর্টটা করা। আমি কোনো ওষুধ খাই না। ওষুধ না খান ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে আপনার জানতে হবে এই ব্যথাটা কেন হচ্ছে। পেট পরিষ্কার হয়? পায়খানা মানে পরিষ্কার হয়, তো কোনো কোনো দিন এমন কিছু খাওয়া হলে উল্টোপাল্টা হয়, সেটা আলাদা। উল্টোপাল্টা নেই, আপনি উষ্ণ গরম জলটা খেতে চালু করুন। যে হ্যাঁ, খাবার খাই, অনেকদিন থেকে খাচ্ছি, সকালবেলা লেবু দিয়ে খাই, তারপরেও খাওয়ার পরে জলটা খাই। আমি ডাক্তারবাবুর এটা দেখি তো। আচ্ছা, আপনি দেখেছেন? বরাবরই বুঝছি, দেখি। হ্যাঁ, আপনি এই প্রোগ্রাম শুনেছেন আগে? হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রামগুলো আমি অনেকদিনের থেকে শুনছি। আচ্ছা, দেখুন, আমি তো সব থেকে বলতেই আগে চাই আপনাকে এটা। বলবো আপনি একটা আরএফ একটা ব্লাড রিপোর্টটা করান। আর আপনি একটা জিনিস আরও করবেন, যেটা হচ্ছে কি আপনাকে যে বললাম কি উষ্ণ গরম জলটা খেতে, পেটটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। আমি আগে লাস্ট নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম রুমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে। সেখানে বলেছিলাম কি আমাদের এই যে স্মল যে জয়েন্টগুলো আছে, এই স্মল জয়েন্টের মধ্যে ব্যথা হতে চালু হয়ে যায়, ইনফ্লামেশন হতে চালু হয়ে যায়। তো একটা জিনিস মাথা রাখবেন, আপনার কাছে কোনো যদি রিপোর্ট নাও হয়ে থাকে না, তো দুটো থেকে তিনটে কাজ আপনি অবশ্যই করবেন। সেটা হচ্ছে প্রথম আপনাকে পেট পরিষ্কার রাখতে হবে। পেট যদি পরিষ্কার থাকে তাহলে শরীরের মধ্যে বায়ুমাত্রাটা আপনার কমে গেল। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার যাতে কোনো রকম ব্লকেজ না হয়, ঠিক আছে? ব্লাড সার্কুলেশনের মধ্যে যদি ব্লকেজ হয় তাহলে কিন্তু পেন হবে। থার্ড নাম্বার হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে? মানে আপনার সোয়েলিং যদি থাকে জয়েন্টের মধ্যে তাহলে কিন্তু ব্যথাটা হবে। তো এখানে আমি আপনাকে বলবো সবথেকে আগে ভালো টাইম ফোন করলেন, আগামী শনিবার দিনই আমাদের বাঁকুড়ায় চেম্বার আছে, ডক্টর হালদার সেখানে থাকবেন। তা আপনি যদি ফোন করে একটা জেনে নেবেন কি আপনি বাঁকুড়া চেম্বারটাকে কোথায় আছে, বা আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। সেখানে আসলে আপনার বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন আর জানতে পারবেন কি ব্যথাটা আমার কেন হচ্ছে। ম্যাক্সিমাম রুগীর আমরা এইটাই পাই, তারা হয়তো কোনো সময় ওষুধ খায়, ওষুধ খাওয়ার পর ফেড আপ হয়ে যাওয়ার পর ওষুধ বন্ধ করে দেয়, কিন্তু আলটিমেটলি কোনো রোগের চিকিৎসা করে না। আর যার ফলে ডে বাই ডে কিন্তু খারাপের দিকে যেতে চালু করে দেয়, ঠিক আছে? যখন আঙুলগুলো আপনার বেঁকে যাবে, ডিফর্মিটি হয়ে যাবে, তখন আমি থোড়ে না এসে সোজা করতে পারবো? তো যখন ব্যথা হচ্ছিল, যখন ইনফ্লামেশন ছিল, তখনই দরকার ছিল তার চিকিৎসাটা করার, কিন্তু আপনি তখন করলেন না, তখন আপনি বাড়িতে বসেছিলেন। তো রোগ একদিনে হয় না। আজকে যদি ক্যান্সারের কথা বলেন তো ক্যান্সার কিন্তু একদিনে হয় না। ম্যাক্সিমাম রুগীতে দেখবেন যাদের প্যারালাইসিস রুগী আছে তাদের পেট পরিষ্কার হয় না, পেচ্ছাপটা পুরো ক্লিয়ার হয় না, ঠিক আছে? তো পেচ্ছাপ পায়খানা যে পরিষ্কার হয় না, তারাও বাড়ির লোক কী চায় কি না বেশি হলে কিন্তু আমরা আর বিরক্তি হয়ে যাবো, আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু এটা জানতে হবে কি আপনি যেই রকম চেষ্টা করছেন না, ঠিক ওই রকমই তার মধ্যে একটা পার্ট আছে কি ওনাকে মানে আমাদের টক্সিন যে পার্টটা, মানে মলমূত্রটা যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন শরীরের মধ্যে এমনি অর্ধেক রোগটা সেরে যাবে। একটা জিনিস খেয়াল করলেন, এই ফোনগুলোতে আজকে যা আসলো, এরা বিরক্ত হয়ে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে ম্যাক্সিমাম রুগী। কি অবস্থা! আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে, আপনার ফোন নিয়ে একটু দ্রুত বলবেন, তারপর চেম্বার বলবো। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি। বহরমপুর, বলুন কি হয়েছে আপনার? বলছি আমার তো অনেক ডাক্তার দেখিয়েছি, দীর্ঘ 8-10 বছর ধরে চলছে অস্টিওআর্থ্রাইটিস। হাড়গুলো একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে, কার্টিলেজটা শুকিয়ে গেছে, হাঁটা চলা এখন খুবই অবস্থা খারাপ। বর্তমানে ক্যালসিয়াম আর ভিটামিন D3 এটা খাচ্ছি, কার্টিজেন খাচ্ছিলাম, ওর কোনো কাজ হচ্ছে না, এখন হাঁটা চলা করতে পারছি না। তো ভাবছিলাম যদি আয়ুর্বেদিকে আপনাদের কোনো পরিষেবা কিছু পাই সেভাবে একটু জানতে চাইছি। বাহ, মিনিমাম কস্টে যদি একটু চিকিৎসা হয় সেরকম ব্যাপারে একটু জানতে চাইছিলাম। ওকে ওকে, অবশ্যই হবে। দেখুন, প্রথম আপনাকে বলবো কি আপনি যে অস্টিওআর্থ্রাইটিসের কথা বললেন তার মানে আয়ুর্বেদের মধ্যে হচ্ছে সন্ধিবাত। আপনি এখন আপনার জেল শুকিয়ে গেছে, জেল শুকিয়ে যাওয়ার কারণের জন্য আপনার হাড়গুলো ঘোষণ খাচ্ছে। কিন্তু এই ডিজিজটা কেন খারাপের দিকে টার্ন করে, অস্টিওআর্থ্রাইটিস থেকে আপনার অস্টিওফাইটস হতে চালু হয়ে যায়। মানে দেখবেন যখন ডিজিটাল এক্স-রে রিপোর্টটা আপনি দেখবেন, আপনার যে হাঁটুর যে হাড়গুলো আছে তার মাঝখানে দেখবেন আপনার টুকরোগুলো পড়ে রয়েছে, মানে হাড় ভাঙতে চালু হয়ে গেল, ডিফর্মিটি হতে চালু হয়ে গেল, মানে হাড়টু যে আপনার বেঁকে যে গেল, ঠিক না? আপনার শেপটা নষ্ট হচ্ছে পায়ে। আর এর সাথে সাথে যখন ফ্র্যাকচার হতে চালু হয়ে যাবে মানে আপনার অস্টিওপোরোসিস হতে চালু হয়ে যাবে। তো এখানে আমি কি করব, যেখানে আমার জেলটা তৈরি হবে। কিছুদিন আগে একটা পেশেন্ট আমাকে
আমার কাছে এসেছিলেন আসানসোল চেম্বারের মধ্যে, মানে পেশেন্ট বলতে পারেন কি খুবই পজিটিভ পেশেন্ট। হ্যাঁ, ওনাকে প্রোগ্রামটা আমার ফলো করে, তার সাথে সাথে উনি ভালো ছিলেন। ওনার ছেলে থাকে বাইরে, আয়ুর্বেদ উপরে এক পয়সা মানে বিশ্বাস নেই। উনি আমাকে শুধু একটা ক্রস কোশ্চেন করলেন, একটাও ওনার কি সত্যি জেল তৈরি হবে? আমরা বাবা অবশ্যই হবে। কি করে হবে? আমি তো কী করে হবে, তো আপনি তো অনেক দূরে বসে আছেন, তো সামনাসামনি থাকলে তো আপনাকে আমি পুরো এক্সপ্লেন করে দিতাম কী করে হবে। আপনি শুধু আপনার কাছে যদি গুগল বাবা তো আপনার বিশ্বাস করেন, একটু সার্চ করে নেবেন তো জানু বস্তিতে কী হয়, আর জানু বস্তিতে ন্যাচুরাল ওনার জেল তৈরি হয় কি না। মুখটা চুপ হয়ে গেল। একটা সামান্য একটা আমি লাইনটা বললাম, তাতেই ও বুঝে গেল। তো ক্রস কোশ্চেন আপনি করতে পারেন, ভালো লাগে আমাকে, তাতে আমার জ্ঞানটা বাড়ে, আমার আর প্র্যাকটিসটা বাড়ে। কিন্তু সঠিক চিকিৎসা করা খুব দরকার। এই কারণের জন্যই আজকে এত রোগীরা যে মার্কেটে ঘুরছে, মানে ভালো হচ্ছে না, তার কারণ হচ্ছে রং ট্রিটমেন্ট। একদম ঠিক। আসুন চেম্বার বলে দিই আপনাদের। 13 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 13 তারিখ বাঁকুড়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে দুর্গাপুরের চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। 14 তারিখে বর্ধমানের চেম্বার রয়েছে, এন ভট্টাচারিয়া থাকবেন। 14 তারিখ মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 14 তারিখ আরামবাগের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। আরামবাগের পর 14 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, এস খান থাকবেন। 14 তারিখ বোলপুরে চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। 19 তারিখে চেম্বার হচ্ছে বনগাঁতে, এস ভাদুরী থাকবেন। 20 তারিখ ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখে আসামের শিলচরে চেম্বার রয়েছে, আসামের শিলচরে ডক্টর বি শর্মা থাকবেন। 21 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে, বহরমপুর থেকে ফোন ছিল, ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখে চেম্বার হচ্ছে শিলিগুড়িতে, শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। 21 তারিখ খড়গপুর চেম্বার রয়েছে, এন ভট্টাচারিয়া থাকবেন। 22 তারিখ গুয়াহাটিতে চেম্বার রয়েছে আসামে, সেখানে ডক্টর বি শর্মা থাকবেন। 22 তারিখ হচ্ছে আগরতলায় চেম্বার রয়েছে, এন ভট্টাচারিয়া থাকবেন। 22 তারিখে গঙ্গারামপুর চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। 22 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখ আবার জামশেদপুরেও চেম্বার রয়েছে, সেখানে এস ভাদুরী থাকবেন। চলে আসছি 24 তারিখ হেড়িয়াতে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 25 তারিখ মেছেদায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 3 তারিখ পুরুলিয়াতে এ হালদার। 2 তারিখে ঝাড়গ্রামে ডক্টর এ হালদার। 7 তারিখ আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখে কাকদ্বীপে এস ভাদুরী থাকবেন। 9 তারিখে হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 9 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। আর 15 তারিখ মেদিনীপুর ওপেনিং চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। আজকে এখানে অনুষ্ঠান শেষ করবো, অবশ্যই আগামীকাল সবাই সুস্থ থাকবেন। আগামীকাল আবার রাতে দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।